নমস্কার। শ্যামাপ্রসাদ পশ্চিমবঙ্গ দিবস, চারদিকে এইসব নিয়ে খুব হইচই। বাংলার একজন রাজ্যপাল আছেন যার নাম আনন্দ বোস। তিনি খুব হইচই করছেন যেহেতু নামের শেষে বোস আছে, এবং যদিও তিনি একবর্ণ বাংলা বলতে পারেন না, খুব সম্ভবত ভাবেন তিনি সুভাষ বোসের কেউ একটা হবেন। তো তিনি খুব হইচই করছেন এবং চারদিকে দাবি এরকম যে পশ্চিমবঙ্গের রক্ষাকর্তা হচ্ছেন শ্যামাপ্রসাদ, তিনি নাকি পশ্চিমবঙ্গ বানিয়েছিলেন। তা আজকের অনুষ্ঠানে সেটা নিয়ে আমরা কথা বলবো এবং আমরা খতিয়ে দেখব এই দাবিটা ঠিক কীরকম, শ্যামাপ্রসাদের কর্মকাণ্ড ঠিক কী ছিল। এবং আগের দিন বলছিলাম যে অন্নদা শঙ্কর রায়ের একটা চমৎকার প্রতিবেদন আছে এই নিয়ে, বর্ণনা আছে নিয়ে, সেটার মধ্যেও ঢুকবো আজকে। তো প্রথমে দেখা যাক অন্নদা শঙ্কর রায় ঢোকার আগে তো কথা হলো শ্যামাপ্রসাদের গুরুত্ব কতটা ছিল বাংলার রাজনীতিতে স্বাধীনতার আগে। তো শ্যামাপ্রসাদ সত্য কথা বলতে কি বাংলার রাজনীতিতে চিরকালই নেহাতি একটা খুচরো বিষয় ছিলেন, কখনোই তেমন কোনো প্রভাব বিস্তার করতে পারেননি। ছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ে কর্মরত, ওটাকে কার্যত নিজের জমিদারিতে পরিণত করে ফেলেছিলেন এবং 1939-40 সালে প্রথম যোগ দিলেন রাজনীতিতে, ঢুকলেন হিন্দু মহাসভায় এবং ঢুকেই হয়ে গেলেন নেতা। এবং নেতা হয়েই কলকাতা কর্পোরেশন নির্বাচনের ঠিক আগে গেলেন সুভাষের কাছে, সুভাষচন্দ্র বসুর কাছে নির্বাচনী সমঝোতা করতে, এবং কার্যত ঘাড় ধাক্কা খেয়ে ফিরলেন। সুভাষ বলেছিলেন খুব স্পষ্ট ভাষায়, যেটা শ্যামাপ্রসাদের ডায়েরিতে লেখা আছে, যে এইসব করতে যাবেন না, করতে গেলে দরকারে কিন্তু গায়ের জোর দিয়ে আটকাবো। তো নেতা হিসেবে শ্যামাপ্রসাদের প্রাথমিক সাফল্য হলো এই। তো তখন কংগ্রেস এবং ফরওয়ার্ড ব্লক এই দুটোই ছিল বাংলার দুই শক্তি। ফরওয়ার্ড ব্লকই ছিল বড় আর কংগ্রেস ছোট, কারণ সুভাষের অনুগামীর সংখ্যা ছিল অনেক বেশি। তো এর একটাও না করে তিনি হঠাৎ হিন্দু মহাসভা করতে গেলেন কেন? উদ্দেশ্যটা ঠিক কী ছিল? হিন্দুদের উপকার করা, হিন্দু জাতির মসিহা হয়ে ওঠা? তো এই নিয়ে অন্নদা শঙ্কর রায়, যেটার কথা শুরুতেই বলছিলাম, আগের দিনও বলেছি, অন্নদা শঙ্কর রায় সরাসরি তাকে একবার প্রশ্ন করেছিলেন। তার প্রশ্নটা ছিল এই যে অন্নদা শঙ্কর রায়ের তখন সন্তান বিয়োগ হয়েছে সদ্য, তাকে সান্ত্বনা দিয়েছিলেন শ্যামাপ্রসাদ, তাকে দেখে খুব হৃদয়বান মনে হয়েছিল। তো অন্নদা শঙ্কর রায় তাকে জিজ্ঞাসা করেছিলেন যে এরকম একজন ব্যক্তি শুধু হিন্দুদের ব্যথার সাথী কেন হবেন না, মুসলমানদের জন্য হৃদয়ে কেন কোনো জায়গা থাকবে না? তা অন্নদা শঙ্কর রায় সরাসরি শ্যামাপ্রসাদকে প্রশ্ন করেন, আপনি কংগ্রেসে যোগ না দিয়ে হিন্দু মহাসভায় যোগ দিলেন কেন? এই পুরো বর্ণনাটাই আছে হচ্ছে যুক্তবঙ্গের স্মৃতি নামক একটা বইয়ে, যে কেউ চেক করে নিতে পারেন। তো এই সরাসরি প্রশ্নের উত্তরে হিন্দু হৃদয় সম্রাট, তথাকথিত হিন্দু হৃদয় সম্রাট যা বলেছিলেন তা অতি চমকপ্রদ। তিনি কি বলেছিলেন? যে হিন্দুদের রক্ষা করতে হবে, হিন্দুরা নিপীড়িত ইত্যাদি? না, এসব কিছু বলেননি। বরং শ্যামাপ্রসাদ অকপটে স্বীকার করেন, কংগ্রেসে আগে থেকে যারা রয়েছেন তারা কি আমাকে এত সহজে এত উচ্চে উঠতে দিতেন? তো অন্নদা শঙ্কর রায়ের পর লিখেছিলেন, হিন্দু মহাসভায় গিয়ে সঙ্গে সঙ্গেই তিনি দলপতি হয়েছিলেন। আরও লিখেছিলেন যে কংগ্রেসে গেলে হয়তো বলা যায় না নেতা হয়েও যেতে পারতেন, কিন্তু কংগ্রেস, সেই সময়ের কংগ্রেস মানেই জেল কাটা, কেউ জানে না কতদিন জেলে পচতে হবে, এবং জেলে না গেলে কেউ কংগ্রেস নেতা হয় না। তার থেকে মহাসভাই শ্রেয়, হিন্দু মহাসভাই শ্রেয়, কারণ হিন্দু মহাসভা এবং মুসলিম লীগ উভয়েই একটা অন্য রাস্তা বেছে নিয়েছে। হিন্দু মহাসভার রাস্তাটা আমরা সবাই জানি, ব্রিটিশের বিরুদ্ধে সংগ্রাম না করে কংগ্রেস বা ব্রিটিশের সঙ্গে সমঝোতা। তো এই পুরোটাই অন্নদা শঙ্কর রায়ের যুক্তবঙ্গের স্মৃতি বইতে আছে, যেটা আগেই বললাম। তো উনি যা বলেছেন মোটামুটি অক্ষরে অক্ষরে ঠিক। 40 থেকে 47 পর্যন্ত সমস্ত কংগ্রেস এবং ফরওয়ার্ড ব্লক নেতাই জেল কেটেছেন, এবং এই সময় হিন্দু মহাসভার একমাত্র কাজ ছিল ব্রিটিশকে তেল দিয়ে চলা। তো শ্যামাপ্রসাদ এই নিয়ে তার ডায়েরিতে লিখেছেন যে মানুষ আমাদের আর বিশ্বাস করছে না। তো ঠিকই লিখেছিলেন, কেউ বিশ্বাস করছিল না। তো শ্যামাপ্রসাদের এই সময় একবারই জেলে যাওয়ার উপক্রম হয়েছিল, না ব্রিটিশ বিরোধী কোনো কাজের জন্য না। ভাগলপুরে তাঁরা মুসলিম পরবের সময় মহাসভার এমন একটা কর্মসূচি রেখেছিলেন যাতে দাঙ্গা বাঁধার উপক্রম হয়, এবং তখন একদিনের জন্য তাকে আটক করা হয়েছিল, তারপর ছেড়ে দেওয়া হয়। তো ভাবুন, গোটা দেশ যখন ব্রিটিশ বিরোধী আন্দোলনে ফুঁসছে, তখন তিনি গিয়েছিলেন সাম্প্রদায়িক দাঙ্গার উস্কানি দিতে এবং খুব সম্ভবত সস্তায় নেতা হতে।
তো হিন্দু মহাসভার কার্যক্রম এই সময়টা দেখলে পুরোটাই এরকম, তাদের কাজকর্ম দেখলে এবং শ্যামাপ্রসাদের ডায়েরি যদি পড়েন দেখলে আপনার স্থির বিশ্বাস হবে যে যুদ্ধটা ব্রিটিশের সঙ্গে হচ্ছিল না, হচ্ছিল কল্পিত কোনো মুসলমান শত্রুর সঙ্গে। এবং এই যুদ্ধ সম্পর্কে মহাসভার অবস্থান কি না, এক যুদ্ধে যেতে হবে হিন্দুদের, কারণ তাদের মুসলমানদের থেকে বেশি শক্তিশালী হতে হবে যুদ্ধের কৌশল শিখে। তো এই নিয়ে আমরা আগে একটা অনুষ্ঠান করেছি, নতুন করে আর বলবো না। তো এই সময় শ্যামাপ্রসাদ গিয়েছিলেন খুব সম্ভবত সস্তায় নেতা হতে সাম্প্রদায়িক সুশ্রুড়ি দিয়ে। তো কিন্তু এত সস্তায় সহজে কিস্তিমাত হয় না। সুভাষচন্দ্র বসু যতদিন বাংলায় ছিলেন তিনি সমস্ত শক্তি দিয়ে হিন্দু মহাসভাকে প্রবল হুড়কো দিয়ে গেছেন, সাম্প্রদায়িক শক্তিকে বাংলায় মাথা তুলতে দেবেন না, এই ছিল তাঁর দৃঢ় অঙ্গীকার। শ্যামাপ্রসাদ তার ডায়েরিতে লিখেছেন, অন্যত্র বিবরণে পাওয়া যায় যে হিন্দু মহাসভার মিটিংও ভেঙে দিয়েছিলেন। লীলা রায় ইত্যাদি মহিলাদের পাঠিয়ে, শ্যামাপ্রসাদই অভিযোগ করেছেন, মহিলাদের কেন পাঠিয়েছিলেন আমি জানি না, মহিলাদের গুন্ডামির ইতিহাস নতুন কিছু নয়, সেই সময় থেকেই শুরু। তো পাল্টা শ্যামাপ্রসাদরা কি করেছিলেন সেটাও তার ডায়েরিতে আছে, আগের দিন বলেছিলাম। সুভাষকে অ্যান্টি ন্যাশনাল, হিন্দু বিরোধী এইসব বলে গেছেন বাংলার মাটিতে, ভারতের মাটিতে দাঁড়িয়ে, এবং তার পুরোটার বর্ণনা ওনার ডায়েরিতে আছে। সংবাদপত্ররা তার পক্ষে ছিল কিছুটা। তো অভিযোগ ছিল কি যে মুসলমানদের প্রতি সুভাষ নরম, ফজলুল হকের পার্টির সঙ্গে সমঝোতা করেন, এইসব অভিযোগ। তো সুভাষের নাম যে সুভানুল হক দিয়ে দেননি, এই হচ্ছে আমাদের কপাল ভালো, আমাদের রক্ষে। তো শ্যামাপ্রসাদের কপাল সেই সময় খোলেনি, ইট পাটকেল খাচ্ছেন সুভাষের হাতে, সভা ভেঙে দেওয়া হচ্ছে এবং উনি বলছেন কার্যত বলপ্রয়োগ করে দিতে পারি মাথা তুলে দাঁড়ানোর চেষ্টা করলে। তো ফলে সুভাষের জমানায় বেচারি শ্যামাপ্রসাদের চারা গাছ একটুও ফুটে উঠতে পারেনি, মাটিতেই লেপ্টে শুয়েছিল। যদিও সংবাদপত্ররা কিছু কিছু সাহায্য করেছিল, কিন্তু রাজনৈতিকভাবে তার উত্থান বলে কিছু হয়নি। তো শ্যামাপ্রসাদের কপাল কিছুটা খুলল সুভাষ দেশ ছাড়ার পর। তো তখন ভারত ছাড়ো আন্দোলন শুরু হয়ে গেছে, গোটা কংগ্রেস নেতৃত্ব জেলে, ফরওয়ার্ড ব্লকেরও সবাই জেলে, এবং সুভাষ আপনারা সবাই জানেন দেশত্যাগী। বাংলায় সরকার চালানোর লোক পাওয়া যাচ্ছে না, তখন একটা সরকার চলতো বাংলার সরকার, তার ক্ষমতা খুব সীমিত ছিল, কিন্তু তারও মন্ত্রী শান্ত্রী হতেন সীমিত ক্ষমতা নিয়ে, এবং যে প্রধানমন্ত্রী মানে প্রধান যিনি মন্ত্রী তাকে তখন প্রধানমন্ত্রী বলা হতো, মুখ্যমন্ত্রী না। তো সেই সময় সরকার চালানোর লোক পাওয়া যাচ্ছে না, কারণ কংগ্রেসের সবাই তো জেলে, ফরওয়ার্ড ব্লকের সবাই জেলে। তো সেই ফাঁকে শ্যামাপ্রসাদ হয়ে গেলেন মন্ত্রী, কারণ তারা তো জেলের বাইরে, ব্রিটিশ সরকারের তারা তৈলমর্দন করছেন ব্রিটিশ সরকারকে। তো সেইটা চমক না, ওটা তো আগেই বললাম যে তৈলমর্দনটাই ছিল তাদের লাইন। কিন্তু চমকটা এই যে কোন মন্ত্রিসভায় তিনি ঢুকলেন না, সেই মন্ত্রিসভায় যেখানে আলোকিত করে আছেন স্বয়ং ফজলুল হক। তো ফজলুল হককে সমর্থন নিয়ে তিনি প্রায় ক্রুশবিদ্ধ করে ছাড়ছিলেন সুভাষ বোসকে, এবং তারপর তিনি মন্ত্রী হয়ে গেলেন সেই মন্ত্রিসভায় যেখানে স্বয়ং ফজলুল হক আছেন। তো এইটাকে ডিগবাজি বললে ডিগবাজির অপমান করা হয়, কিন্তু তো হিন্দুত্ববাদী লোকজন তো এরকমই, সেটা আপনারা জানেন। এবং আরও ভালো ব্যাপার হচ্ছে যে বিধানসভায় উনি ঢুকেছিলেন সেটাও কিন্তু ভোটে লড়ে নয়, ভোটে লড়ার ক্ষমতা তার ছিল না। কলকাতা বিশ্ববিদ্যালয় বলে একটা কেন্দ্র ছিল, কলকাতা বিশ্ববিদ্যালয় ওই রকম তখন যে নির্বাচন হতো তার পদ্ধতি ছিল এরকমই বিচিত্র, সবাই ভোটও দিতে পারতেন না, নানা রকম কেন্দ্র ছিল, সংরক্ষিত কিছু কেন্দ্র ছিল, তার মধ্যে কলকাতা বিশ্ববিদ্যালয় একটা, সেটা ছিল শ্যামাপ্রসাদের জমিদারি। তো সেখান থেকে তিনি কার্যত মনোনীত হয়েছিলেন বিধানসভায়, এবং তারপর তিনি সবাই যখন কংগ্রেসের এবং ফরওয়ার্ড ব্লকের ব্রিটিশ বিরোধী আন্দোলন করে জেলে গেছে, তখন ফাঁকতালে তিনি মন্ত্রী হয়ে গেলেন। তো কংগ্রেসে যোগ না দিয়ে, ওই যে অন্নদা শঙ্কর রায়কে যেটা বলেছিলেন, কংগ্রেসে যোগ না দিয়ে তাড়াতাড়ি উপরে উঠে মন্ত্রী হবার বাসনা এইভাবেই তার পূর্ণ হলো। তো এই প্রসঙ্গে মনে পড়ে যায় যে এটা শুধু তখনই ঘটেছিল তা নয়, হিন্দুত্ববাদীদের এই আচরণ যুগে যুগে ঘটে যাচ্ছে। আপনাদের মনে থাকতে পারে আমাদের যিনি এখন পরম প্রিয় প্রধানমন্ত্রী, তিনি একসময় গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন, এবং শোনা যায় তাকে আমেরিকা ভিসা দেয়নি, এবং তার ভ্রমণের প্রচণ্ড শখ, আমেরিকা যাওয়ার প্রচণ্ড শখ ছিল। তারপর তিনি দ্রুত নেতা হয়ে আমেরিকার ভিসা আদায় করে ছাড়লেন প্রধানমন্ত্রী হয়ে। এই নিয়ে একটা রসিকতা চালু ছিল যে একজন গুজরাটি আমেরিকার ভিসা পাওয়ার জন্য কত দূর যেতে পারে, আমাদের প্রিয় উনিজি তার প্রকৃষ্ট উদাহরণ।
তো এইটা আজকের ব্যাপার না, এটা শ্যামাপ্রসাদের আমল থেকেই শুরু, যে একজন নেতা হওয়ার জন্য একজন হিন্দুত্ববাদী কোথায় যেতে পারেন, মুসলিম লীগের হাতও ধরে ফেলতে পারেন। শ্যামাপ্রসাদই হচ্ছেন তার প্রকৃষ্ট উদাহরণ, নজির। আমেরিকার ভিসা পাওয়ার নজির হচ্ছেন আমাদের প্রধানমন্ত্রী, আর মুসলিম লীগের সঙ্গে দরকার হলে হাত মিলিয়ে তাদের মন্ত্রিসভায় চলে যাব, এর নজির হচ্ছেন শ্যামাপ্রসাদ। তো বলা বাহুল্য এইটাই হচ্ছে স্বাধীনতা সংগ্রামে তার অবদান, অ্যাচিভমেন্ট যাই বলুন, বাদ বাকি অবদান শূন্য। জেলে তো জানিনি, এমনকি মন্ত্রী হিসেবে যে তখন যে দমন পীড়ন হচ্ছে তার তীব্র প্রতিবাদও কিছু করেননি। তখন বাংলার মন্ত্রিসভার কোনো ক্ষমতা ছিল না এসব নিয়ন্ত্রণ করার, কিন্তু প্রতিবাদ যে তীব্র করবেন সেসবও কিছু করেননি। খান দুয়েক নমনম করে চিঠি লেখেন ব্রিটিশকে এবং কিছুদিন পরে পদত্যাগ করেন। তো এর এরপর অনেক দিন পর্যন্ত তার আর কোনো খবর পাওয়া যায়নি। সব মিটে যাওয়ার পর যখন অর্থাৎ আন্দোলন হয়ে গেল, ভারত ছাড়ো হয়ে গেল, ক্যাবিনেট মিশন এসে গেল, তারপর নৌবিদ্রোহ হলো, সারা ভারত জুড়ে আন্দোলন চলছে, এই সমস্ত কিছু মিটে যাওয়ার পর, উত্তাল সময় মিটে যাওয়ার পর তিনি আবার লাইমলাইটে এলেন। কখন না হিন্দু হিন্দু চিৎকার করে। যতদিন ব্রিটিশ বিরোধী আন্দোলন চলছিল তার গলা শুনতে পাওয়া যায়নি, যেই ভারত ভাগ হওয়ার একটা গন্ধ পাওয়া গেল তখনই আবার হিন্দু হিন্দু চিৎকার করে তিনি লাইমলাইটে চলে এলেন। তো এখন যেটা এই যে হিন্দুত্ববাদীরা দাবি করে চলেছেন, বাদবাকি সমস্ত দাবির মতো যেটাও সম্পূর্ণ ভুয়ো দাবি, যে তিনি নাকি বাংলাকে ভেঙে পশ্চিমবঙ্গ বানিয়ে দিয়েছিলেন, তিনি নাকি পশ্চিমবঙ্গের জন্মদাতা। তো কার্যত জন্ম দেবার মতো ক্ষমতা তার ছিল না, ওই সক্ষমতা তার ছিল না, ওই সক্ষমতা নিয়ে তিনি জন্মাননি। ব্রিটিশের সঙ্গে যখন স্বাধীনতা নিয়ে মিটিং হচ্ছে, ভাগাভাগি নিয়ে মিটিং হচ্ছে, সেই মিটিংয়ে আদৌ কেউ কখনো তাকে ডাকেনি। এবং আগেই বললাম বিধানসভায় তো যেতেন কলকাতা বিশ্ববিদ্যালয় কেন্দ্র থেকে, এবং তিনি শুধু একা নন, হিন্দু মহাসভার দাবিতেও বস্তুত কেউ কান দেয়নি। তাদের দাবিটা কী ছিল? জয়া চ্যাটার্জি পরিষ্কার করে লিখেছেন তার লেখায়, তার বইয়ে, যে তাদের দাবি ছিল যে একটা অখণ্ড বাংলা চাই এবং পুরোটা ভারতের মধ্যে থাকতে হবে। এই যে এখন অখণ্ড ভারতের স্বপ্ন দেখেন, ওরা তখনও ছিল, বাংলাকে অখণ্ড রেখে ভারতের মধ্যে ঢোকাতে হবে। তো সেটা নিয়ে আদৌ একটিবারও কোনো আলোচনা হয়েছে বলে খবর পাওয়া যায় না। উল্টো দিকে আরেকটা অখণ্ড বাংলার প্রস্তাব ছিল, শরৎ বসু, সোহরাওয়ার্দী এরা দাবি করেছিলেন যে অখণ্ড বাংলা হতেই হবে, বাংলাকে ভাঙা যাবে না। কিন্তু দুটো দাবি একরকম মনে হলেও এটা সম্পূর্ণ উল্টো একটা দাবি। তাদের দাবি ছিল হচ্ছে বাংলা জাতীয়তাবাদ নিয়ে, যে বাংলাকে ভাঙা যাবে না, যেটা বঙ্গভঙ্গ আন্দোলনের কন্টিনিউয়েশন, যে অখণ্ড বাংলা চাই, যেটা প্রয়োজনে এমনকি একটা আলাদা রাষ্ট্রও হতে পারে। তো সেই প্রস্তাব নিয়ে বরং বিস্তর আলোচনা হয়, প্রচুর জলঘোলা হয়, কিন্তু তাদের জোরও কম, কারণ শরৎ বসু থাকলেও সুভাষ বসু তখন বাংলায় নেই। তো শেষমেশ কংগ্রেসের যে প্রস্তাব ছিল সেইভাবেই দেশভাগ হয়। কংগ্রেস ঠান্ডা মাথার হিসেব করে একটা দেশভাগের প্রস্তাব নিয়ে আসে। এটাও জয়া চ্যাটার্জির বইতে আছে, আপনারা পড়ে নিতে পারেন, যে হিন্দু প্রধান এবং কংগ্রেসের আধিপত্যে থাকা জেলাগুলোকে নিয়ে পশ্চিমবঙ্গ তৈরি হয়। অর্থাৎ কিনা পশ্চিম বাংলায় এতদিন পর্যন্ত মুসলিম লীগ তো ক্ষমতায় আসছিল, কংগ্রেস তাই ভাগটা চাইলো এমন করে যাতে তাদের নিরঙ্কুশ প্রাধান্য বজায় থাকে, যাতে তারা নিরঙ্কুশ প্রাধান্য নিয়ে সরকার তৈরি করতে পারে। হ্যাঁ, এইরকমই ঠান্ডা মাথায় শল্য চিকিৎসকের মতো বাংলাকে ভাগ করা হয়েছিল। সেটা অন্য প্রসঙ্গ, সেখানে পরে যাব, পরে মানে অন্য কোনো অনুষ্ঠানে, আজকে যাওয়া হবে না। তো এখানে পয়েন্টটা কি, যে কংগ্রেস তার নিজের এজেন্ডা নিয়ে দেশভাগ করেছিল, সম্পূর্ণ নিজের এজেন্ডায়। শরৎ বসুর যে প্রস্তাব সেই নিয়ে কিঞ্চিত আলোচনা হয়েছিল, জল ঘোলা হয়েছিল, কিন্তু এই তথাকথিত বাংলার জনক, পশ্চিমবঙ্গের জনক শ্যামাপ্রসাদ এবং তার দলকে আদৌ কেউ পৌঁছেনি। এটা হচ্ছে ঐতিহাসিকভাবে বাস্তব। তো তারপরেও তিনি অবশ্য সংবিধান সভায় গিয়েছিলেন, কিন্তু সেটা বল্লভভাই প্যাটেলের কৃপায়। তো এতদিন ধরে খুব হিন্দু হিন্দু বলে চিৎকার করলেন, তার তো একটা দাম থাকবে, সেই দামটার জন্য তাকে একটা পুরস্কার টাইপের দেওয়া হয়। তো তাড়াতাড়ি অনেক উঠতে চেয়েছিলেন তিনি। তো এইভাবেই তার সর্বোচ্চ শিখরে তিনি পৌঁছে যান। তো কলকাতা বিশ্ববিদ্যালয় কেন্দ্র থেকে বিধানসভায়, আর প্যাটেলের কৃপায় আইনসভায়, এই ছিল তার দৌড়। তা জীবনে একটিবার মাত্র তিনি নির্বাচনে জয়ী হন, সেটা তারপরে কংগ্রেস ছেড়ে তিনি জনসংঘ তৈরি করেন। কংগ্রেস ছেড়ে নয়, তিনি মহাসভা ছেড়ে জনসংঘ তৈরি করেন, এবং তখন কলকাতা দক্ষিণ থেকে লোকসভায় যেতেন। শোনা যায় সেখানেও প্যাটেলের কিঞ্চিত কলকাঠি ছিল, কিন্তু নিশ্চিত করে বলা যায় না। প্যাটেলের নয়, হিন্দুত্ববাদী যারা কংগ্রেসের মধ্যে আছেন, প্যাটেল তখন আর নেই।
তাদের কিছু কলকাঠি ছিল, কিন্তু সেটা নিশ্চিত করে বলতে পারবো না। তো এইটাকে তার কৃতিত্ব ধরে নেওয়া যায়। ওই একটা নির্বাচনে, এই লম্বা রাজনৈতিক কেরিয়ারে ওই একটা নির্বাচনে তিনি জিততে পেরেছিলেন। এইটা ছাড়া সারা জীবনে কোনো নির্বাচন লড়ে জেতেননি। হ্যাঁ, মন্ত্রী শান্ত্রী অবশ্যই হয়েছেন, নানা জায়গায় মন্ত্রী শান্ত্রী হয়েছেন, কিছু ছড়িয়েও ঘুরিয়েছেন, কিন্তু সেটা নানা রকম কলকাঠি নেড়ে। তো ওই যে শুরুতে তিনি কথাটা বলেছিলেন, অন্নদাশঙ্কর রায় যেটা কোট করেছেন, সেটা হলো যে এই অ্যাচিভমেন্ট, এইটা কি কংগ্রেসে গেলে এত সহজে এইটুকু হতো? তো জেলে পৌঁছতে হতো দীর্ঘদিন, তারপর হয়তো কোনো মাত্রার কোনো একটা নেতা হওয়া যেত, কিন্তু মন্ত্রী হয়ে যাওয়া নানা রকম স্বাধীনতার আগে এবং স্বাধীনতার পরে, এইটা কংগ্রেসে থাকলে এই কোলকে তিনি পেতেন না। ফলে শ্যামাপ্রসাদের যে কেরিয়ার, সেটা হিন্দুর হৃদয় সম্রাটের না, একজন কেরিয়ারিস্টের, একজন কর্পোরেট কেরিয়ারিস্টের যা কেরিয়ার, উনি তাই করেছেন। কি করে সহজে শর্টকাটে সস্তায় কিস্তিমাত করে মন্ত্রী হওয়া যায় সেই রাস্তায় দৌড়েছেন। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে, ভারতবর্ষের ক্ষেত্রে এইটুকুই তার অবদান, এর বেশি কিছু না। তো আজকে যারা হইচই করছে, চেঁচামেচি করছে, তারা কিন্তু আপনাদের এইসব জিনিসগুলো দেখাবে না। যা বললাম ঐতিহাসিক সত্য, বইটইয়ের নাম বলে দিলাম, দেখে নিতে পারেন। এবং এই কজনই শুধু স্মৃতিচারণ করেছেন শ্যামাপ্রসাদের না, আরও অনেকের তথ্য আছে, আরও অনেক চমকপ্রদ তথ্য আছে, চোখে দেখা বিবরণ আছে, যেগুলো নিয়ে আমরা দেশভাগ এবং অন্যান্য জিনিস নিয়ে আরও কিছু অনুষ্ঠান করব। সেগুলো দেখার জন্য অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, বন্ধুবান্ধবদের কাছে পাঠান, কারণ ছোট মিডিয়ায় এখন ভবিষ্যৎ, এগুলো আপনাদের আর কেউ দেখাবে না। গুরুচণ্ডালী সাবস্ক্রাইব করুন, গুরুচণ্ডালী সাইটে আসুন, আমাদের সঙ্গে থাকুন। ছোট মিডিয়ার জয় হবেই। আজকে এইটুকুই, সবাই ভালো থাকবেন, নমস্কার।